আসসালামু আলাইকুম। আমরা প্রথম পার্টের মধ্যে আমরা আলোচনা করছি বিন্দু, রেখা, তারপর ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, পাশাপাশি আমাদের কোণ নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা আগে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে সর্বসমতা এবং সদৃশতা নিয়ে আলোচনা করব। এখন ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, সবাই জানি। এখন ত্রিভুজের ক্লাসিফিকেশনে আমরা আজকে আলোচনা করব। ক্লাসিফিকেশন কি? ত্রিভুজ কোণ বেদে কয় প্রকার আর বাহু বেদে কয় প্রকার, ঠিক আছে? তো কোণ বেদে আসলে আলোচনাটা পরে করবো, আগে আমরা বাহু বেদে আলোচনা করবো। তো কোণ বেদে ত্রিভুজ কয় প্রকার? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই তিন প্রকারই। তো সমবাহু ত্রিভুজ আমরা লিখি সমবাহু, তারপর দ্বিবাহু, আর হচ্ছে বিষমবাহু। ওকে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো সমবাহু ত্রিভুজ কি? সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান সব। এরপরে সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান, দুই বাহু সমান। এগুলো সমদ্বিবাহু মানে কি? কোনোটাই সমান না, ঠিক আছে? সমবাহু সমান, দুইটা বাহু সমান, কোনো বাহু কি সমান না। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু সমান। ওকে, তো এই সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান এবং সবগুলো কোণ সব কোণ কি 60 ডিগ্রি, সব কোণ 60 ডিগ্রি। ওকে, আর এটার ক্ষেত্রে এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের একটা উপাদ্য শিখবো। উপাদ্য হচ্ছে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা কি একটা ত্রিভুজ? অ্যাজিউম করো যে সরি, ঠিক আছে, এটা এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু কি পরস্পর সমান, অর্থাৎ এ বি আর বি সি বাহুটা কি সমান, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান না। এখন এই দুইটা বাহু, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এইদিকে একটা কোণ আছে না, এই যে অন্তর্ভুক্ত কোণ, এইদিকে একটা কোণ আছে অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হবে। কথা বলতে যাচ্ছে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান হবে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সমান দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দুইটা কি সমান। ওকে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আর এই ক্ষেত্রে এই দুইটা কোণ যদি দুটা যোগ করলে তুমি এই দ্বিতীয় কোণটা পাবো, বুঝতে পারছো? এটা 60 হলে এটা 60, এটা 60। অর্থাৎ কখনোই সমবাহু ব্যতীত বাকি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের পরিমাণ কখনো 60 ডিগ্রি হবে না। একটা কোণ অবশ্যই 60 থেকে ছোট বা বড় হতে হবে। কথা ক্লিয়ার? এখন এরপরে বিষমবাহু ত্রিভুজ, ওইটা তো তার ত্রিভুজ, যেটার মনে কোনো নাই, ডেফিনেশন নাই, কোনো নাই, ঠিক আছে? তো মেইনলি আমরা সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তো এখন আসলে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করে দেওয়া হয়। ক্ষেত্রফল নিয়ে সূত্র, এটার ক্ষেত্রে কি √3/4, হ্যাঁ, 4/√3/4 এই স্কয়ার, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বা এরিয়া। আর এটার ক্ষেত্রে আমাদের কি এটার ক্ষেত্রে এরিয়া হচ্ছে b/4 √4a² - b², ঠিক আছে? আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রফলটা হচ্ছে s × √s - 1 × s - এরকম, ঠিক আছে? s - a - s - b s - c, এটা তিনটা বিয়োগ করা হবে। এটা বেশি প্রয়োজন নেই, যতটুকু জানলে। তো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ আমরা জানতে পারছি। মাঝখানে একটু উপপাদ্য বলছি, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এমসিকিউতে আসবে। ওকে, এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর আরেকটি ত্রিভুজ আছে স্থূলকোণী ত্রিভুজ, এগুলাই তো। তো সমকোণী আগে আমরা সূক্ষ্মকোণী শিখি। সূক্ষ্মকোণী, হ্যাঁ, সূক্ষ্মকোণী। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের জিনিসগুলো থাকতে হয়। একটা কোণ সূক্ষ্মকোণ, সবগুলো কোণ কি সূক্ষ্মকোণ, একটাও কি 90 ডিগ্রি না, একটাও কি 90 ডিগ্রি, একটাও 90 ডিগ্রি না। এবিসি ত্রিভুজের একটা কোণ θ1, একটা কোণ θ2, একটা কোণ θ3, একটাও কি 90 ডিগ্রি না, একটাও কি 90 ডিগ্রি না, ঠিক আছে? মানে একটা কোণ 90 ডিগ্রি, সবগুলো কি বিলো, θ1, θ1, θ2, θ3 কি 90 থেকে ছোট। ওকে, এটা কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা কোণ অবশ্যই সমকোণ হতে হবে। এখন দুইটা কোণ সমকোণ হওয়া পসিবল না? পসিবল না। কারণ কি দুইটা কোণ সমকোণ হলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। এই কোণটা যদি কত হয় 90 ডিগ্রি, তো সমকোণ। আর বাকি দুইটা ধরে এটা থিটা, এটা আলফা, থিটা প্লাস আলফা ইকুয়াল অবশ্যই 90 ডিগ্রি হবে। এটা মনে রাখবা। তো যদি একটা কোণের মান দেওয়া সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এমসিকিউর জন্য বলতেছি, একটা কোণের মান দেওয়া আছে আর একটা কোণ নির্ণয় করতে হয়, 90 থেকে ওই কোণটা বিয়োগ করলে অন্য কোণ পাওয়া যাবে। বুঝতে পারছো? তো আমরা আসলে আমাদের ক্লাসগুলো আমরা এইভাবে ডিজাইন করতেছি যে একটা টপিক পড়াবো, কোশ্চেনগুলো বলে দেবো, বাট ফাস্ট পড়াবো, কারণ টাইম কম। ওকে, তো সমকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ আমাদের পড়া শেষ। আর ত্রিকোণমিতি কোনো মাত্রার ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে
এই ক্ষেত্রে হলো সাইনের মান, এটার ক্ষেত্রে সাইনের মান, ওইটার ক্ষেত্রে আলফা ইকুয়াল কি আলফা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ 90 মাইনাস থিটা, এটা আলফা কোণের মান। এই ক্ষেত্রে প্রথমে তুমি থিটা নিয়ে সাইন থিটা নিয়ে তুমি কাজ করতেছিলে, একটা ভ্যালু এসেছিল, তখন সাইন আলফা নিয়ে কাজ করতে, সাইন আলফা। তো সাইন আলফা যখন তুমি কাজ করো তখন এটার মান কি হয়ে যাবে 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন যখন থিটা নিয়ে কাজ করছো তখন তোমার ভূমি ছিল কোনটা, এটা লম্ব ছিল, এটা উচ্চতা ছিল এটা, তখন এটার মান ছিল, তো এটা একটা মান ছিল ধরো সি এ, এটা ধরো সি, হ্যাঁ। তখন তোমার অনুপাত কি ছিল, অনুপাত ছিল তোমার সি বাই, এখানে লিখি সি বাই এ। আর এখন তোমার কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, এটা লম্ব, এটা ধরো বি, লম্ব বাই অতিভুজ বি বাই এ, হ্যাঁ। এখন এইটার সাথে এটা পরিমাপ করো, তাহলে cos হয়ে গেছে না, এই কারণে sin 90 মাইনাস থিটার মানটা হয়ে গেছে না cos থিটা, অর্থাৎ sin মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। এখন অনেকে আমার আরেকটা সূত্র বলে প্রশ্ন, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রশ্ন সলভ করলাম। এরপরে আবার ধরো cos মাইনাস থিটা কেন cos থিটাই থাকে, ওইটা তোমরা এইভাবে প্রমাণ করবা যে cos মাইনাস থিটা ক্ষেত্রে কি মাইনাস যদি উল্টে যায় 90 মাইনাস থিটা, ওইটা একই থাকে, মানে ভূমি আর অতিভুজ চেঞ্জ হয় না। এটা ক্লিয়ার? তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি প্লাস এই এমসিকিউ গুলো পরীক্ষা কিন্তু আসে, এগুলো কিন্তু খামখেয়ালি কিছু না, পরীক্ষায় আসবে। ওকে, তো সমকোণী ত্রিভুজের রিলেটেড যত কিছু আছে, ক্ষেত্রফল নির্ণয় তো হাফিট ভূমি উচ্চতা, ঠিক আছে। এরপর স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের একটা কোণ থাকবে স্থূলকোণ, ঠিক আছে, স্থূলকোণ এ বি সি, স্থূলকোণ থাকবে। স্থূলকোণের সাথে কি পরিমাপ করে আমরা স্থূলকোণ আগে থেকে বড়, আর বাকিগুলো কি ওই 180 থেকে বিয়োগ করে পাওয়া যায়। এখন স্থূলকোণটা মেথডটা এখন আমরা এই জিনিসগুলো জানলাম, স্থূলকোণ টানা কথা, ঠিক আছে। যেগুলো পরীক্ষা আসে হচ্ছে ত্রিভুজের অন্তঃস্থ কোণ আর মানে বহিস্থ কোণ, ঠিক আছে। অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ জিনিসটা কি, অন্তঃস্থ অন্তরের অন্তর মানে কি ভিতর, তো অন্তর আর বহিস্থ মানে কি ভিতরে এবং বাইরে। একটা সময় যদি দেখি আঁকিয়ে দিয়ে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ এটা একটা ত্রিভুজ এ বি সি, এই বাহুটা ধরো বি দিলাম, ওকে। এখন এই কোণটা কি অন্তঃস্থ কোণটা ত্রিভুজের ভিতরে কোণ, আর এইটা কি ত্রিভুজের বাইরে। তোমরা একটা উপপাদ্য অবশ্যই করছো, ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি বহিস্থ কোণের সমান হয়। এটা যদি আমি থিটা ধরি, এটা ধরলাম আলফা, এটা ধরলাম বিটা, এটা ধরলাম গামা, নাম এগুলা, ঠিক আছে। এগুলা যারা ছোট ক্লাসে তারা বুঝবা না, তারা বড় তারা বুঝবে, সমস্যা নেই। এটা ধরলাম থিটা, এই কোণটা কি অবশ্যই এই দুই কোণের সমষ্টি সমান হবে। কেন সমান হবে, কেন সমান হবে, আচ্ছা লিখে নিই আমরা, থিটা ইকুয়াল এই আলফা প্লাস বিটা, এতটুকু আমাদের জানা উচিত। কিভাবে হবে দেখো, আমার একটা জিনিস, আমরা এই পুরো কোণটা কত 180 ডিগ্রি না, আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন এই তিনটা কোণের সমষ্টি যেহেতু 80 ডিগ্রি, 80 থেকে যদি আমি থিটা বিয়োগ করে করি, 80 থেকে ধরো এই গামাটা এই কোণটা বিয়োগ করে দিলাম, গামা বিয়োগ করলে কি পাওয়া যায়, থিটা পাওয়া যায়, হ্যাঁ। এই 180 থেকে গামা বিয়োগ করে থিটা পাওয়া যাবে। আবার আমি এই 180 পরিবর্তে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল থিটা লিখতে পারি। এই বিটা গামা লিখলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, এইভাবেই কি তোমার প্রমাণ হচ্ছে। আবারও বলি, এই তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এইখানে পুরো কোণটা কত 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি এই কোণটা বাদ দিলে, মানে সি কোণটা বা গামা কোণটা বাদ দিলে থিটা কোণটা পাওয়া যায়। আবার আমরা জানি এই পুরো তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই 180 ডিগ্রিটা বিয়োগ দিলে এই আলফা প্লাস বিটা পাওয়া যায়, এই আলফা প্লাস বিটা সমান থিটা। ওকে, যারা বোঝো নাই, বুঝতে অসুবিধা হয়েছে, একটু জটিল হইলে পজ করে আবার বলতে পারবে, ঠিক আছে। এরপর তার মানে এটা একটা পরীক্ষা আসবেই আসবে, মাস্ট 6 থেকে 10 আসবে, এটা ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসবে, অনেক রূপকতে আসবে, ঠিক আছে। ওকে, এখন তো এটা তো আমরা বললাম, তাহলে ত্রিভুজ রিলেটেড মোটামুটি প্রায় অনেক কিছু আমরা শেষ করছি। তো ত্রিভুজের সম্পাদ্যগুলো একটু দেখায় নাও। ত্রিভুজের জন্য ন্যূনতম 3টি উপাত্ত থাকতে হবে, ত্রিভুজ অঙ্কনের জন্য ন্যূনতম 3টি উপাত্ত থাকতে হবে। হয় তোমার বাহু দেওয়া থাকবে, না হলে তোমার দুটো বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, 3টা বাহু দেওয়া থাকবে, হতে পারে। বা তোমার সমবাহুর ক্ষেত্রে তো শর্ত একটা হয়ে যাবে। তো তোমরা ন্যূনতম কয়টা লাগবে, 3টা লাগবে, ইন্ডিভিজুয়াল 3টা, ইউনিক 3টা লাগবে, একটা জিনিস দিবা দিলে হবে না, ইউনিক 3টা লাগবে, বুঝতে পারছো? 3টা উপাত্তের প্রয়োজন। তো এগুলো তোমরা একটু বই থেকে হালকা স্টাডি করলে পারবা, 3টা উপাত্তের প্রয়োজন। এরপরে আরেকটা জিনিস ত্রিভুজ দিলে 3টা বাহুর ক্ষেত্রে 2টা বাহুর যোগফল, ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা হচ্ছে তোমার এ, আচ্ছা এ বি সি, এই দুটা ধরো ক্ষুদ্রতর বাহু, এ প্লাস বি অবশ্যই সি থেকে বলা হবে। অর্থাৎ 3টা ত্রিভুজের, একটা ত্রিভুজের 2টা বাহুর প্রত্যেকটি বাহু থেকে বড় বৃহত্তর হবে।
তোমাকে দেওয়া থাকবে 6, 7, 8, 9, 10 পরীক্ষা আসবে, লিখে রাখো। সেটা হচ্ছে তোমাকে দেওয়া থাকবে নিচের কোনখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব অথবা সম্ভব নয়। তোমার সিম্পলি কাজ হচ্ছে ছোট দুটো যোগ করে যদি বড় থেকে বড় হয়, আবার ছোট দুইটা যোগ করে যদি বড় বাহু অপেক্ষায় বড় হয় সেটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। আর যদি দুইটা যোগ করলে বড়টা থেকে সমান হয় বা বেশি হয়, সরি কম হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এটাই এমসিকিউতে আসবে, প্রশ্ন ফাঁস করলাম, ঠিক আছে? ওকে, তো এতটুকু তুমি জানো। এরপর আরেকটা হচ্ছে যে তিনটা বাহু সমষ্টি মানে জিরো হতে পারবে না, এটা। এখন ত্রিভুজ রিলেটেড আমাদের মোটামুটি সব কিছু শেষ হচ্ছে। এখন চতুর্ভুজ রিলেটেড আলোচনা করার আগে আমরা সর্বসমতা আর সদৃশতা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সর্বসমতা আর সদৃশতা। সর্বসমতা, সর্বে সর্বা আমরা খুব শুনি না যে সে সর্বে সর্বা, শেখ হাসিনা সর্বে সর্বা হয়ে যাইছে, তো এটা ইউজ টু মানে সর্বসমতা মানে কি সব দিকে সমান, একটা সাথে একটা সব কিছুই সমান। কি সমান? হাতের সাথে পা সমান হতে হবে, হাতের সাথে হাত সমান, পায়ের সাথে পা সমান, বুকের সাথে বুক সমান, পেটের সাথে পেট সমান, মাথার সাথে মাথা সমান, বুদ্ধির সাথে বুদ্ধি সমান। অর্থাৎ অনুরূপ বাহু, অনুরূপ কোণ সমান। আবার লেখো অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান, ঠিক আছে? অনুরূপ বাহু আর অনুরূপ কোণ কি সমান, এটাকে বলে সর্বসমকোণ। এখন এটা এক্সাম্পল লাগবে না আমাদের, এটা ধরো একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, ছোট করে রাখছি, বড় করে রাখছি। একটা হচ্ছে ধরো এটা বাহু A, এটা B, এটা C, A প্রাইম, এটা B প্রাইম, এটা C প্রাইম, ঠিক আছে? তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু কোনটা? A এর অনুরূপ B, B এর অনুরূপ B, আর C এর অনুরূপ কি? C প্রাইম। তো একটার সাপেক্ষে আরেকটা মানে অনুরূপ বাহুগুলা, এটা সমান এটা, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু যদি হয় তাহলে এটা কি পরস্পর সর্বসম। সর্বসম মানে কি সবগুলো অনুরূপ জিনিসগুলো সমান। এই কোণের অনুরূপ কোণ, এই কোণ, এই কোণের অনুরূপ এইটা, এই কোণের অনুরূপ এইটা। এই অনুরূপ কোণ অনুরূপ বাহুগুলো যদি সমান হয় তাকে আমরা সর্বসম ত্রিভুজ বলি। এখন আমরা একটু আগে যা ইনফরমেশন নিচ্ছি ওই ইনফরমেশনের উপর বেস করে করতে হয়। যেমন আমি বলছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা এই যে কোণটা দেখুন কি হয় সমান হয়, তো ওইটার সাপেক্ষে তোমাকে বলবে যে বাহু কোণ বাহু কোণ বাহু কোণ, মানে বেস লাগাই দেবে। বাট আমরা বেসিকটা তো জানি, বেসিকটা জানি তো সর্বসম মানে অনুরূপগুলো সমান। তো এখন তোমরা লেখো সর্বসমতার শর্ত, সবাই লেখো খাতায় লেখা। সর্বসমতার শর্ত হলো কি? বাহু বাহু বাহু, তিনটা বাহু কি পরস্পর সমান? অবশ্যই ওর হইতে হবে। তারপরে বাহু কোণ বাহু, আবার কোণ মাঝখানে বাহু বা আর কোণ, আবার কোণ কোণ কোণ। এইটা হচ্ছে তোমাদের কি শর্ত? বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ, কোণ কোণ কোণ, ঠিক আছে? এগুলো শর্ত। যদি অনুরূপ বাহু সবগুলো সমান হয় সর্বসম, অনুরূপ দুইটা বাহু সমান একটা কোণ সমান সর্বসম, অনুরূপ দুইটা কোণ একটা বাহু সমান সেটাও সর্বসম, অনুরূপ সবগুলা কোণ সমান সেটাও কি সর্বসম। ক্লিয়ার? এখন বাহু কোণ বাহু উপর থেকে এখন যদি আমাকে এখানে সমকোণী ত্রিভুজ বলে, কি বলে সমকোণী ত্রিভুজ দুইটা, তাহলে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার শর্ত হচ্ছে দুইটা বাহু সমান হলে সর্বসম। তো দুইটা বাহু সমান হলে আমরা একটা শর্ত করছি যে বাহু কোণ বাহু। এখন দুইটা সমকোণী ত্রিভুজ অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা তো শর্তের মধ্যে লেখার দরকার নেই, আমরা এটা জানি। বাহু আর বাহু, বাহুর ক্ষেত্রে কি আমরা অতিভুজ আর লম্ব, অতিভুজ আর ভূমি, ভূমি আর অতিভুজ। তো বাহু বাহুর ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ, আর লিখতে পারি কি ভূমি, ঠিক আছে? বা লিখতে পারি কি ধরো লম্ব, লিখতে পারি কি বা ভূমি, ঠিক আছে? তো এইগুলো সমান হলে কি আমরা লিখতে পারি সর্বসম। তো সর্বসমতা ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার সব শর্ত কভার। তোমরা জাস্ট ক্লাসটা না বুঝতে পিছন থেকে আবার দেখবা পানির মতো কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে সাদৃশ্যতা। সাদৃশ্যতা মানে সদৃশ, সাদৃশ্যতা করার আগে আচ্ছা ঠিক আছে, তো আমরা সাদৃশ্যতা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। ধন্যবাদ।